হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বর্ধমান ইউনিভার্সিটির 6th সেমিস্টার অনার্সের ডিএসসির দুটি পেপারের সাজেশন আমরা আলোচনা করব। ডিএসসি নাম্বার 3 পপুলেশন স্টাডিজ। পপুলেশন স্টাডিজ হচ্ছে কি, যেটাকে আমরা বলছি জনসংখ্যা অধ্যয়ন। এই জনসংখ্যা অধ্যয়নের বেসিক পার্ট এবং জনসংখ্যা অধ্যয়নের কিছু থিওরির পার্ট রয়েছে। অর্থাৎ এই পেপারটাও কিন্তু ওভারঅল আমরা জানি যে একটা ওভারঅল মিক্সড পেপার, অর্থাৎ কিছু থিওরির পার্ট রয়েছে, কিছু বেসিক পার্ট রয়েছে। যেমন আমরা যদি বলি জনসংখ্যা অধ্যয়নের প্রকৃতি পরিধি, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন যে জনসংখ্যা অধ্যয়নের প্রকৃতি এবং পরিধি, অর্থাৎ জনসংখ্যা অধ্যয়ন বা পপুলেশন স্টাডিজের যে বেসিক পার্ট, এই বেসিক পার্ট কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, জনসংখ্যা অধ্যয়নের উপাত্তের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে শিশু মৃত্যুর কারণগুলি উল্লেখ করো। তাহলে এগুলো কিন্তু খুব কঠিন বিষয় নয়, হার্ড বিষয় নয়, এগুলো না বোঝার মতো কিছু নেই। তো সেক্ষেত্রে এই পার্টগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। এগুলো আমার মনে হয় 1-2বার দেখে রাখলেই সবাই প্রত্যেকের মতো করে লেখার প্র্যাকটিস যদি থাকে, নিজের মতো করে কিন্তু লিখতে পারবে। ভারতে শিশু মৃত্যুর কারণ, এবং শেষে চেষ্টা করবে এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে একটা সোশিওলজিক্যাল এক্সপ্লানেশন দেওয়ার। ওকে, মানে লাস্টে যখন তুমি উপসংহার লিখছো, সেই উপসংহারের মধ্যে যেন একটা সোশিওলজিক্যাল একটা টাচ থাকে। হ্যাঁ, মানে আমি নর্মালি শিশু মৃত্যুর কারণ অন্য একজনের লেখা বা অন্য পার্সপেক্টিভ, অন্য কোনো সাবজেক্টের কোনো স্টুডেন্টের লেখা আর তোমার লেখার মধ্যে যেন ডিফারেন্সটা থাকে। ডিফারেন্সটা কি থাকবে? যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, যে তুমি কোনো একটা উপসংহারে তার সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বা সোশিওলজিক্যাল টাচটা যেন থাকে। জনসংখ্যা অধ্যয়নের উৎপত্তি বিকাশ, ফার্টিলিটির কারণ ও প্রভাবগুলি আলোচনা, মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য। এখানে মার্ক্সীয় তত্ত্ব তো অবশ্যই দেখতে হবে, মার্ক্সীয় তত্ত্ব আসার মতো একটা প্রশ্ন। আর আরেকটি পার্ট যেটা জনবিস্ফোরণ। ভারতে আমরা জানি পপুলেশন এক্সপ্লোশন একটা প্রবলেম, তাই তো? ভারতে জনসংখ্যা বৃদ্ধি একটা প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে। তো জনসংখ্যা বৃদ্ধির কারণ বা জনবিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে ফলাফল দেখে রাখতে হবে। তাহলে এই কারণ ফলাফল বা এই যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পাবে, এর বাইরে কিছু শর্ট কোশ্চেন আসবে না। হ্যাঁ, এর মধ্যে থেকেই কিন্তু শর্ট কোশ্চেনও পেয়ে যাবে। দ্বিতীয়ত, যে মৃত্যু হার এবং তার সমাজে প্রভাব। এই যে মৃত্যু হার কি, সমাজে প্রভাব কি পড়ছে, এটাই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। যে বা জনসংখ্যা বিস্ফোরণের কথা বলছি, এই ভারতে জনবিস্ফোরণ এর ফলাফল কোথায়? ফলাফল হচ্ছে আমাদের সমাজে কি ফলাফল বা আমাদের সমাজে কি প্রভাব ফেলছে, কি প্রভাব পড়ছে। ওকে, ভারতে পরিবার পরিকল্পনার কর্মসূচি, এটা কিন্তু মাস্ট দেখে রাখতে হবে। ফ্যামিলি প্ল্যানিং এবং তার সঙ্গে আরেকটা বিষয় কি, এই ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচি যেটা, এটা কতটা সফল হয়েছে। ভারতবর্ষে তো পরিবার পরিকল্পনা নিয়ে অনেক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি কতটা সফল হয়েছে সেগুলোর একটু মূল্যায়ন করার জন্য প্রকল্পগুলি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এরপর মাঝারি প্রশ্নের জন্য কি দেখবে, বিভিন্ন প্রকার আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ফলাফল। এখানে একটা পার্ট খুব গুরুত্বপূর্ণ, মাইগ্রেশন। এই যে মাইগ্রেশনের আমরা বাংলা বিভিন্ন রকম করি, তাই তো? অভিবাসন বলে থাকি আমরা, হ্যাঁ, বা এখানে স্থানান্তর আমরা ব্যবহার করেছি। তাহলে এই যে মাইগ্রেশনের টাইপ, ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, এবং গ্রামে বা মাইগ্রেশনের কারণ কি, মাইগ্রেশনের ফলাফল, এর বাইরে কিছু আসবে না। তবে আমি বলবো ফলাফলটা বেশি গুরুত্ব দিতে, কারণ এবং ফলাফলটা একটু বেশি করে দেখতে। টিকা জীবন সারণীর পটভূমি, মরণশীলতার কারণ, নারী শিক্ষার সঙ্গে মরণশীলতার সম্পর্ক। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, যে পার্টিকুলারলি সোসাইটির বিভিন্ন পার্টের সঙ্গে, মানে শিক্ষার সঙ্গে, এডুকেশনের সঙ্গে মরণশীলতার কি সম্পর্ক। অর্থাৎ কোথাও গিয়ে আমাদের ডেমোগ্রাফির আলোচনায় যে মূল বিষয়গুলো থাকে, সেগুলো আমাদের সমাজের অন্যান্য পার্টের সঙ্গে কেমনভাবে জড়িত। যেমন আমরা যদি বলি যে আজকে জনসংখ্যা অধ্যয়ন, এটা কেন আমরা পড়ি সমাজতত্ত্বে,
কেন পড়ি? তার কারণ আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার যদি প্রপার ডেটা বা প্রপার তথ্য যদি কোনো পার্টিকুলার দেশে বা পার্টিকুলার কান্ট্রির কাছে যদি না থাকে, তাহলে সেই পার্টিকুলার দেশ বা কান্ট্রির কি উন্নয়নের যে প্রকল্প বা উন্নয়ন পরিকল্পনা করা কিন্তু সম্ভব নয়। তার মানে কি, আমরা খুব সিম্পলি যদি বলি, খুব সহজ কথায় যদি বলি, আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে কতজন মানুষকে আমরা নিমন্ত্রিত করব, সেটা কিন্তু আমাদের আগে ডিসাইড করতে হবে যে 300 জন না 400 জন না 500 জন না 200 জন। তাহলে এই ডিসাইড না করলে আমি তার পরিপ্রেক্ষিতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আমরা বাড়িতে কিন্তু করতে পারবো না। এটা জনসংখ্যাটাও ঠিক সেরকম। জাতীয় জনসংখ্যা নীতি 2000 খুব পপুলার একটা কর্মসূচি, পপুলার একটা নীতি, যে জাতীয় জনসংখ্যা নীতি। এই নীতিটা কিন্তু একটু দেখে রাখতে হবে। তারপর চলে আসে ম্যালথাসের তত্ত্ব দেখে রাখতে হবে। তত্ত্ব মানে সেখানে সমালোচনাটাও একটু দেখে রাখবে। কাম্য জনসংখ্যা তত্ত্ব, তাহলে তত্ত্ব কি বললাম? কার্ল মার্কসের তত্ত্ব, ম্যালথাসের তত্ত্ব, কাম্য জনসংখ্যা, 3টে থিওরি বললাম। আর ডেমোগ্রাফিক ট্রানজিশনটা তোমাদের মনে হয় নেই, তবে একটু ডেমোগ্রাফিক ট্রানজিশনটা দেখে রাখা যেতে পারে। জনবিজ্ঞান সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু একটা খুব আশার মতো প্রশ্ন, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে সমাজতত্ত্বে কেন এই ডেমোগ্রাফি আলোচনা করি। তাহলে সমাজতত্ত্বের সঙ্গে ডেমোগ্রাফির রিলেশনটা কি? জনসংখ্যা, পিরামিড, বয়স কাঠামো, টিকা, স্থানান্তর বা যেটা আমরা মাইগ্রেশন বলছি। এই তো দেখো, এই যে আলোচনা আমরা করলাম, এগুলো কিন্তু খুব আশার মতো, এবং প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায় আমরা এই সিলেবাসের উপর বেস করে এই প্রশ্নগুলো আসতে দেখেছি, এবং তার উপর বেস করেই কিন্তু আজকের আমাদের সাজেশন। ওকে, আরেকটা পার্ট যেটা এখানে লাস্টলি আমরা বলবো, যে জন্ম নিয়ন্ত্রণের পরিকল্পনা, জনসংখ্যা বৃদ্ধি, সমাজের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বয়স কাঠামোর সঙ্গে কর্মক্ষম জনসংখ্যার উপর কী প্রভাব ফেলে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই যে জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে প্রজননের ভূমিকা কী, এগুলো একটু কনসেপচুয়ালি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে যদি এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এই যে লাস্ট চ্যাপ্টারে, মানে লাস্ট স্লাইডে যেটা দিলাম, এই যে লাস্ট 3টি প্রশ্ন বিশেষত, এই 3টি প্রশ্ন কেমনভাবে রেখেছি আমরা, যে যদি এইভাবেও যদি প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এভাবে ভাবনা চিন্তা করে রাখতে হবে, যে যদি ফার্টিলিটি বলতে কি বোঝো, এটা সমাজে কি প্রভাব ফেলে দিল, এটা দিতেই পারে, বা জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে রিপ্রোডাকশন এর ভূমিকা কি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই পেপারের, তোমাদের ডিএসসি 3 পেপারের আলোচনা। এরপর চলে আসছে আমরা যাদের ডিএসসি 4 আছে, দেখে নাও, যে সোশ্যাল ইস্যুস, অর্থাৎ সামাজিক সমস্যা। ভারতবর্ষে সামাজিক সমস্যা তো অনেক, বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ দূষণ, তাই তো। আমাদের সমাজে অনেক অপরাধ রয়েছে, সেগুলো আমরা একটু দেখবো। দেখো, প্রথমেই দেখছি বায়ু দূষণ। আমাদের এনভায়রনমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমরা কি জানি? বায়ু, তাই তো। বায়ু যদি দূষিত হয়, তাহলে সমাজের অনেক প্রভাব পড়বে। ভারতে পানীয় জলের সমস্যা, এটাও তাই। জলবাহিত অনেক রোগ আছে, পানীয় জলের সমস্যা হলে সেই রোগগুলো হতে পারে। পরিবেশগত সমস্যা হিসেবে বৈদ্যুতিন বর্জ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কি বৈদ্যুতিন বর্জ্যকে আমরা কি বলি? ই ওয়েস্ট। ই ওয়েস্ট কাকে বলে? বিশেষত আমরা আমাদের বাড়িতে দেখি না, প্রচুর আমরা প্রতিদিনের জীবনে আমরা প্রচুর ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করি। সেই ইলেকট্রনিক্স জিনিসগুলো একটা সময় পর তার আয়ুকাল শেষ হয়। আয়ুকাল মানে তার কর্মক্ষমতা শেষ হয়। একটা মোবাইল যেমন আমাদের দীর্ঘদিন সারা জীবন যায় না, সারা জীবন সেই মোবাইলটা আমরা ব্যবহার করতে পারি না, ঠিক একই রকমভাবে আমরা বাড়িতে টিভি বা অন্যান্য যত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যত ইলেকট্রিক্যাল জিনিস আছে, প্রত্যেকটা পার্টের কিন্তু একটা নির্দিষ্ট পর সেটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার পর এই যে সেটা তো ওয়েস্ট, তাই তো। সেই ওয়েস্ট আমরা কি করি? বাড়িতে ভাঙাচোরা, টিন ভাঙা, লোহা ভাঙা চেঁচাতে আসে, মোবাইল ভাঙা, এখন আবার অ্যাড করেছে নতুন জিনিস মোবাইল ভাঙা, তাই তো। বা বাড়ির অন্যান্য যা কিছু আছে ভাঙাচোরার জিনিস সব নিতে আসে, সে আমরা তার কাছে দিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে ইওয়েস্ট। আর আমরা তার কাছে যে ব্যক্তির কাছে দিচ্ছি, সেই ব্যক্তি প্রপার ওয়েতে ইওয়েস্টকে রিসাইকেল করে কিনা আমরা কিন্তু জানি না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্রপার ওয়েতে করে না। কারণ ইওয়েস্টের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই সেই নিয়ম অনুযায়ী সেটাকে রিসাইকেল করতে হয়, যাতে তার থেকে যে দূষণ সেটা আমাদের পরিবেশের উপর যাতে প্রভাব না ফেলে। কেমন? মানে
যেমন আমরা যদি বলি যে খুব খুব বিষাক্ত বেশ কিছু আমরা রাসায়নিক আমরা দেখে থাকি, মোবাইলে বলো বা ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়, এবং সেটা কিন্তু বর্তমান সময়ে যদি প্রপার ওয়েতে যদি সেটাকে রিসাইকেল আমরা না করি, তাহলে আমাদের সমাজে ক্যান্সারের মতো রোগকে কিন্তু ইনক্রিজ করবে, সময়ের সঙ্গে সঙ্গে এটা কিন্তু বাড়বে। ওকে, শুধু ক্যান্সার নয়, আরও অনেক রোগ রয়েছে যে রোগগুলো কিন্তু হতে পারে। তাহলে আমরা রাসায়নিক কতটা খারাপ বা মারাত্মক সেটা তো আমরা জানি, হ্যাঁ, কারণ বেশ কিছু ঘটনা অতীতে আমরা দেখেছি, যেগুলো যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা, তাই না, যে কি অবস্থা হয়েছিল সেই সময়, কত মানুষ মারা গেছিল। তো এই যে প্রপার ওয়েতে রাসায়নিকগুলো যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে সেটা আমাদের সমাজ তথা মানব দেহে প্রভাব ফেলে। সংক্ষিপ্তভাবে ভারতের ভূগর্ভস্থ জল হ্রাসের সমস্যা, এটা আরেকটা সমস্যা। আমাদের ভূগর্ভস্থ জল কিন্তু কমে যাচ্ছে, তার ফলে আমরা বিভিন্ন স্টেটে, বিশেষ করে খরাপ্রবণ রাজ্যগুলিতে জলের একটা আকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা ভারতের একটা বড় সমস্যা। হয়তো আমি যেমন নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এই সমস্যাটা অনেকটাই কম, বিশেষ করে যাদের বাড়ির কাছাকাছি নদী আছে বা জলাশয় আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কম। কিন্তু জলাশয় থেকে একটু দূরে গেলেই অন্যান্য প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে, যে ডিস্ট্রিক্টগুলোতে এই সমস্যা কিন্তু রয়েছে। ভারতের অপুষ্টি ও রক্তশূন্যতা সম্পর্কে লেখো। আরেকটা সমস্যা ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে, অপুষ্টি আর রক্তশূন্যতা। ওকে, তাহলে এই যে অপুষ্টির এবং রক্তশূন্যতা রোধ করতেই তো আমরা কি দেখেছি, যে অপুষ্টি রোধ করতে, শিশুদের যে অপুষ্টি, সেই অপুষ্টি রোধ করতেই কিন্তু মিড ডে মিল চালু হয়। এটা তোমরা জানো কিনা জানি না, এবং অনেকেই আশা করছি জানো। মিড ডে মিল এই যে মিড ডে মিলটা কিন্তু শিশু অপুষ্টি দূর করার জন্য, যে যাতে শিশুরা প্রোটিন সমৃদ্ধ খাবার দুপুরবেলায় তারা পায়, এবং তাদের অপুষ্টির যে চাহিদা সেটা যেন কিছুটা হলেও মেটে। ওকে, মাদকাসক্তির কারণগুলি আলোচনা করো। ড্রাগ অ্যাডিকশন বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা। ড্রাগ অ্যাডিকশন, এই যে মাদক আসক্তি, মানে মাদকের প্রতি আসক্ত হওয়া, এর কারণ প্রচুর রয়েছে। সেই কারণগুলো খুবই সহজ একটা বিষয়, এবং এর সঙ্গে কিছু থিওরি লিঙ্ক আপ করা যেতে পারে। এইভাবে তোমরা এটার প্রিপারেশন নেবে। দ্বিতীয়ত, মাদকাসক্তির ফলাফল কি? সমাজে মাদকাসক্তির প্রভাব ফেলছে তো, কারণ একটা আমাদের বর্তমান সময়ের ইয়াং জেনারেশন, একটা ভালো পার্সেন্টেজ অফ ইয়াং জেনারেশন আমরা দেখছি যে তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ড্রাগ অ্যাডিকশন তাদের মধ্যে দেখা যায়। তার ফলে ড্রাগ অ্যাডিকশনের অনেক সাইড এফেক্ট আছে, অনেক সামাজিক প্রভাব আছে, সমাজে প্রচুর খারাপ প্রভাব ফেলে, সেগুলো দেখতে হবে। সামাজিক অসংগঠন বলতে কি বোঝো? সামাজিক সমস্যা পড়তে গেলে অসংগঠন পড়তেই হবে। সামাজিক অসংগঠনের কারণগুলি কি কি? দুর্নীতি, ভারতে দুর্নীতির প্রধান ক্ষেত্রগুলি কি কি? এখন বললে তো তোমরা মনে হয় একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়তো লিখে দিতে পারবে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ তো এখন একটা দুর্নীতির মডেল রচনা করেছে। হ্যাঁ, দুর্নীতির একটা মডেল রচনা করেছে, যে মডেল অনুযায়ী বিভিন্ন রাজ্য হয়তো পরবর্তীতে ফলো করতে পারে। হ্যাঁ, জাস্ট জোক অ্যাপার্ট, যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, হ্যাঁ, আর কি কি ক্ষেত্রে বলো তোমরা, আরও বলতে পারবে প্রচুর। মানে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গে আমরা দুর্নীতির একটা মডেল দেখতে পাচ্ছি বর্তমান সরকারের পরিপ্রেক্ষিতে, তাই তো? তাদের বলা যেতে পারে তাদের পরিচালনায়। তো ভারতের দুর্নীতির প্রধান ক্ষেত্র কী কী? তাহলে সেখানে অবশ্যই কিন্তু আমরা শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র বা বিভিন্ন সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলো থেকেও দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত লেভেল, হ্যাঁ, যেমন আমরা 100 দিনের কাজ, যেটাকে কি বলি, 100 দিনের কাজটা কোন প্রকল্পের আন্ডারে হয়? MGNRGA। ওকে, NREGA। তাহলে এই যে পার্ট, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের দুর্নীতি যেন একদম প্রাতিষ্ঠানিক। আমাদের পশ্চিমবঙ্গের যেটা হয়েছে এটা তো সবাই জানে, কারোর লুকিয়ে বলার কিছু নেই, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই নিয়ে বলতে কারোর দ্বিধাবোধ নেই, বা কেউ লুকিয়ে বলবে না, কেউ ভয়ও পাবে না।
যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তাহলে এই যে দুর্নীতির ক্ষেত্রগুলো, যে ক্ষেত্রগুলো সম্পর্কে লাস্ট 4-5 বছরে আমরা আরও বেশি বেশি করে পরিচিত হয়েছি পশ্চিমবঙ্গে থেকে, সেই পাঠগুলো কিন্তু এখানে লেখা যায়। তাহলে ভারতের দুর্নীতির প্রধান ক্ষেত্রগুলি কি, সেগুলো কিন্তু সেখানে কানেক্ট করা যায়। মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে অবসাদের উপর সংক্ষেপে লেখো। আচ্ছা, আমাদের করোনার পরবর্তী টাইম পিরিয়ডে আমরা জানি মানসিক স্বাস্থ্যের ওপর বা মেন্টাল হেলথ, যেটা মেন্টাল হেলথের ওপর একটা সমস্যা বা মেন্টাল হেলথের ওপর একটা প্রভাব পড়েছিল। অনেক মানুষ কি ডিপ্রেশনে ভুগছিল। তো ডিপ্রেশনের ওপর একটা সংক্ষেপে টিকা লিখতে হবে। মদ্যপান আসক্তির ওপর টিকা। মদ্যপান একটা এটাও একটা আসক্তি, সেই আসক্তির ওপর টিকা কেন হচ্ছে, এই টিকা যখন বলবে তার কারণ আর ফলাফল লিখলেই হবে, যে মদ্যপান আসক্তি কি লিখলে, কারণ ফলাফল। ভারত এখন ডিজিটাল বিভাজনের সম্মুখীন, তোমার সপক্ষে যুক্তি দাও। ডিজিটাল বিভাজন মানে আজকে আমরা যদি দুটো সোসাইটি ডিভিশন করি, একটা রুরাল এবং আরবান, এখানে কিন্তু আমরা ডিজিটাল ডিভাইড দেখতে পাই, তাই তো? যে একটা সোসাইটি খুব সুন্দরভাবে ডিজিটাল সোসাইটি বা ডিজিটাল পার্টগুলোকে খুব সুন্দরভাবে কানেক্ট করছে বা তারা অ্যাডাপ্ট করতে পারছে, আর রুরাল সোসাইটি অ্যাডাপ্ট করতে পারছে না। যেমন আমরা আমার এই ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল করোনার সময়, করোনার টাইম পিরিয়ডে শুরু হয়েছিল কি সূত্রে, আমি আমার কলেজের ছাত্রছাত্রীদের জন্য জাস্ট যেটা বলে যে প্রাইভেট রেখে কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও আপলোড করা শুরু করলাম। ওকে, তো সেই সময় কিন্তু কেন ইউটিউবে এসেছিলাম আমি, তার কারণ আমার কলেজটা ছিল রুরাল সোসাইটিতে, তারা লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে করতে পারতো না, মানে ইন্টারনেট কানেকশনটা অতটা কিন্তু স্ট্রং ছিল না। তার ফলে আমি কি করতাম, আমি এই ইউটিউবে ভিডিও করে তাদেরকে আপলোড করে দিতাম, তারা দেখে নিত তাদের সময় মতো, দেখে গ্রুপে রেসপন্স করতো। এভাবেই কিন্তু আমরা পড়েছি করোনার সময়। তাহলে এই যে আরবান সোসাইটির ছাত্রছাত্রীরা এটা ফিল করেনি বা ফেস করেনি, ওকে, তারা কিন্তু কম্পারেটিভলি ভালো ইন্টারনেট কানেকশন পেয়েছে কম্প্যারিজন টু রুরাল সোসাইটি। তো তারা বেটার একটা ওয়েতে তারা পড়াশোনা করেছে। তারপর আসছি পরিবেশ আন্দোলন বলতে কি বোঝো, পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে লেখো। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে অবশ্যই চিপকো থাকবে, চিপকো, নর্মদা বাঁচাও, আপ্পিকো আন্দোলন, এই প্রত্যেকটা ভারতবর্ষের যে মূল যে পরিবেশ আন্দোলনগুলো, এগুলোর মধ্যে ইনক্লুড হবে। অ্যাকচুয়ালি এই পেপারটা কিন্তু সোশ্যাল ইস্যুসের পেপারটা কিন্তু খুব সহজ। জাস্ট আমি আজকে যা বেসিক আইডিয়া দিলাম, এই আইডিয়ার ওপরেও কিন্তু লেখা যেতে পারে, তাই না? তার ফলে এই পেপার নিয়ে আমার মনে হয় কারো সমস্যা হওয়া উচিত নয়, খুব ইজি একটা পেপার। চিপকো আন্দোলন যেমন পরিবেশ আন্দোলন থেকে আলাদাভাবে আসতে পারে, এগুলো তো আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। যখনই তুমি আন্দোলনের পার্টগুলো প্রত্যেকটা দেখবে, তখন চিপকো আর নর্মদা আলাদাভাবে একটু বেশি করে দেখে নিলে সেটা 5 নম্বরের টিকা হিসেবে লিখতে পারো। অতিরিক্ত খনির কাজ পরিবেশকে কীভাবে প্রভাবিত করে, এটা একটু দিয়েছি, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, দেখতে পারো। গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ আইন, কিন্তু এখানে দেখবে যেটা স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপর প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে, প্লাস্টিক দূষণের সমাধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়ে দাঁড়িয়ে দুটি পার্ট অবশ্যই দেখতে হবে, এক হচ্ছে প্লাস্টিক আর একটু হচ্ছে ওয়েস্ট। ওকে, এনভায়রনমেন্ট আমরা এই দুটোকে ভীষণ প্রাধান্য দিচ্ছি, যে এই দুটোই কিন্তু আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটা বিষয়। ভারত সরকার কর্তৃক বর্ষিয়ানদের স্বার্থ রক্ষার্থে করণীয় সমাধানগুলি কি কি, এজেড পিপলদের জন্য কিভাবে আছে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। এই আলোচনার উপর বেস করে তোমরা প্রিপারেশন নাও। একদম সময় নেই, আমি একদম লাস্ট মুহূর্তে ডিএসসি সাজেশন দিলাম সবাইকে। অল দ্য বেস্ট। এবং আরেকটি বিষয়, ভিডিওটা জাস্ট এক্সিট না করে একটুখানি শুনে নিও, যে যারা এই মুহূর্তে বিএর লাস্ট সেমিস্টার এবং পরবর্তীতে এখান থেকে আমাদের কি হয়, এখান থেকে আমরা কোন দিকে আমার কেরিয়ার নিয়ে যাব, টিচিং না অন্য কিছু, না গভর্নমেন্ট জব বা অন্য পার্ট, সেই পার্টগুলোর ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।